রূপন্তী দ্বিরুক্তি করল না। বিভান তার পাশে বসেছে, যখন বসে থাকুক। তারও ছেলেটার এইসব ছোট ছোট আবদার পাগলামি ভালো লাগে। তাছাড়া প্রতিদিন তো একা একাই রান্না করে, আজ না হয় রান্নার সঙ্গী হিসেবে স্বামীকেও পেল। কিন্তু বিভান কি আর চুপ করে বসে থাকার ছেলে? মেয়েটার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নার মধ্যেই তার কোমর জড়িয়ে ধরল সে। বাচ্চাদের নিয়ে জিজ্ঞেস করলো, কি রান্না করছো? পাস্তা আর স্যান্ডউইচ বানাচ্ছি। আমার মুখে দাও, লবণ চেক করে একটু। কি নিদারুণ আবদার, একজন বাচ্চাদের মতো। রূপন্তী উপেক্ষা করতে পারল না এই আবদারকে। চমকে চামচে করে একটুখানি স্যান্ডউইচের জ্যাম তুলে তুলে দিল ছেলেটার মুখে। এইটুকু আবদার রক্ষায় বিভান যতটা না জেলির স্বাদ অনুভব করেছে, তার থেকে অধিক অনুভব করেছে শান্তি। ছোটবেলায় তার মা যখন রান্নাঘরে কিছু রান্না করতে, তখন বিভান ঠিক এইভাবেই তার ছোট ছোট হাত দ্বারা কোমর জড়িয়ে ধরত, মায়ের আদুরে কণ্ঠে বলতো। মা বাবাকে হারানোর পর দূর দেশে পাড়ি দিয়ে বিভান ওই মুহূর্তগুলো মিস করত খুব। মাঝে মাঝে ছেলেটার মনে হতো, সে যদি নিজের জীবনের বিনিময়েও মুরাদ, ইয়াফি এবং বিপাশা বেগমকে ফিরিয়ে আনতে পারত, তবে তাই আনত। কিন্তু তা তো আর সম্ভব না। সৃষ্টিকর্তা তেমন কোনো উপায় খোলা রাখেনি। পুরনো স্মৃতিচারণে আখিদয় ভরে উঠল ছেলেটার। আরেকটু শক্ত করে সে জড়িয়ে ধরল রূপন্তীর কোমরখানা। বেলা গড়িয়েছে কিছুটা, ব্যস্ত নগরী ব্যস্ত হয়ে পড়েছে বেশ। রাস্তা থেকে শোনা যাচ্ছে যানবাহনের প্যাপো ধ্বনি। সকালের নাস্তা শেষে কলেজের জন্য তৈরি হয়ে বাহিরে বেরিয়ে এলো রূপন্তী। বিভান বসেছিল বসার কক্ষেই। রূপন্তীকে বেরিয়ে আসতে দেখে উঠে দাঁড়ালো সে। এগিয়ে এসে মেয়েটার এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বলল, চলো আজ শহর ঘুরি। আজ যাবো না। আমার লাইব্রেরির চাকরি কি হবে? ছুটি নেইনি তো। আমি ইতিমধ্যে তোমার ইমেল অ্যাকাউন্ট থেকে ছুটির জন্য তাদের মেইল করে দিয়েছে। রূপন্তী ভ্রু যুগল কুঁচকে এলো। সন্দিহান সুরে সে বলল, আপনি আমার ইমেল অ্যাকাউন্ট কোথা থেকে পেলেন? বিভান বেশ নির্লিপ্ত ভঙ্গিতেই জবাব দিল, কেন, তোমার মোবাইল থেকে? রূপন্তীর চোখ বড় বড় হয়ে গেল। অবাক স্বরে বলল, আমার মোবাইল থেকে কিভাবে পেলেন? আমার মোবাইল তো লক করা, আপনি লক খুললেন কিভাবে? বিভান মেয়েটার হাত টেনে গৃহের বাইরে পা বাড়ালো। কপাল কুঁচকে জবাব দিল, কেমন বোকার মতো প্রশ্ন করছো? তোর মোবাইলে লক ছিল, মানে পাসওয়ার্ড দেওয়া ছিল। অবশ্যই আমি সেই পাসওয়ার্ডের সাহায্যে লক খুলেছি। আপনি পাসওয়ার্ড জানলেন কিভাবে? তুমি যখন মোবাইলে লক খুলেছিল তখন দেখে নিয়েছিলাম। এইটুকু বলে হাঁটা থামিয়ে দিল বিভান। পাশ ফিরে তাকালো রূপন্তীর পানে। কপালে ভাঁজ ফেলে বলল, কোনো জীবিত মানুষ তার মোবাইলের পাসওয়ার্ড শয়তানের লারে রাখে? প্রথমে তো আমি ভেবেছিলাম আমি বুঝতে ভুল করেছি। এমন পাসওয়ার্ড এলিয়েন ছাড়া আর কারো মোবাইলে ব্যবহার করা সম্ভব না। পরে আরও ভালোভাবে লক্ষ্য করার পর বুঝলাম, না, আমি ভুল। আমার বউ পৃথিবীর সকল মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিক লেভেলে গিয়ে তার মোবাইলের পাসওয়ার্ড দিয়েছে শয়তানের লারে। থামলো বিভান, ফের বলল, তারপর ফেসবুক পাসওয়ার্ড দিয়েছো, প্রেম নেই কপালে। আবার ইমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়েছো, দেখা হবে সকালে। মানে এই পাসওয়ার্ডগুলো তোমার মাথায় এলো কিভাবে? তুমি এই পৃথিবীর প্রাণী তো, নাকি অন্য জগৎ থেকে ভুলবশত এসে পড়েছ? রূপন্তী কিঞ্চিত লজ্জা পেল। পাসওয়ার্ডগুলো আসলেই উদ্ভট এবং লজ্জাজনক। মোবাইল হারিয়ে গেলে তা যেন কেউ সহজে খুঁজতে না পারে। আবার তার ফেসবুক অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্টে যেন কেউ অনুমতি ব্যতীত প্রবেশ করতে না পারে, তাই এমন পাসওয়ার্ড দিয়েছিল সে। কিন্তু এই লোক তাও ধরে ফেলল। এখন আবার তা নিয়ে কথাও শোনাচ্ছে। এলোমেলো দৃষ্টি ফেলল রূপন্তী। আমতা আমতা করে বলল, মোবাইলের পাসওয়ার্ড না হয় আমি লক খোলার সময় দেখে নিয়েছেন, কিন্তু ফেসবুক আর ইমেল পাসওয়ার্ড কোথায় পেলেন? তোমার ডায়েরিতে। রূপন্তী কিঞ্চিত চমকালো। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। এই লোক তার অগোচরে ডয়েরিও হাতিয়েছে। যদিও তার ডয়েরিতে তেমন কিছু নেই, তবে কিছু কিছু উদ্ভট কথা লেখা আছে। এই যেমন এই উদ্ভট পাসওয়ার্ডগুলো। যে বড় বড় পাসওয়ার্ড মাঝে মাঝে নিজেই ভুলে যায়, তাই ডায়েরিতে লিখে রেখেছিল আর কি। রূপন্তী কপাল কুঁচকালো, কিছুটা রুক্ষ স্বরে বলল,
কারো অনুমতি ব্যতীত তার ব্যক্তিগত জিনিস দেখতে নেই, তা আপনি জানেন না? তারপরেও আমার ডায়েরি ধরেছেন কোন আক্কেলে? স্বামী স্ত্রীর মধ্যে আবার ব্যক্তিগত গোপনীয় কি? স্বামী স্ত্রীর মধ্যে থাকবে সবটা উন্মুক্ত খোলা বইয়ের মতো। তাছাড়া তোমার পাসওয়ার্ড না দেখলে আমি জানতাম কিভাবে যে তুমি মনে মনে প্রেমের জন্য একদম উতলা হয়ে উঠেছ। ফেসবুকের পাসওয়ার্ড পর্যন্ত বসিয়ে দিয়েছ প্রেম নেই কপালে। আরে দুঃখ, তোমার এই দুঃখের কথা আমি আগে জানলে বিয়েটা সে কবে সেরে ফেলতাম। এত দেরি করে মাঝরাতে হাফ প্যান্ট পরে বিয়ে করতাম না। রূপন্তী অপ্রস্তুত হলো। এতদিন ভেবে তো আর সে এমন পাসওয়ার্ড দেয়নি, এত কিছু ভেবে তো আর সে এমন পাসওয়ার্ড দেয়নি। এমনি একদিন ফেসবুকে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা লাইন তার চোখে পড়ছিল, প্রেম নাই কপালে দেখা হবে সকালে। লাইনটা হাস্যকর এবং সকলের ধারণার বাইরে মনে হয়েছিল বলে ভাগ ভাগ করে ফেসবুক এবং ইমেল পাসওয়ার্ড হিসেবে বসিয়ে দিয়েছিল। তাছাড়াও তার এমন উদ্ভট সব পাসওয়ার্ড ব্যবহার করার অভ্যাস আছে যা মানুষের ধারণার বাইরে থাকে। মেয়েটা কিছুটা ইতস্তত করেই বলল, আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটা নয়, আমি এমনিই দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা। বিভান উষ্ঠ প্রসারিত করলো। মেয়েটার হাত টেনে আবারও সম্মুখ পানে হাঁটা শুরু করলো। ব্যঙ্গাত্মক স্বরে বলল, ঠিক কেমনটা তা আমি বেশ ভালোই বুঝেছি। তাই তো আজ কলেজ টলেজ বাদ দিয়ে প্রেম করতে ছুটছে। হাজার হলেও আমার বউয়ের আফসোস, তার কপালে নাকি প্রেম নেই। রূপন্তী আর কোনো কথা বলল না। ভিতরে ভিতরে লজ্জা অস্বস্তি বোধ মুষড়ে পড়েছে সে। এমনটা হবে জানলে সে আগেই পাসওয়ার্ড পরিবর্তন করে দিত। রূপন্তীর এই মুহূর্তে কপাল চাপড়াতে ইচ্ছে করছে। সে যে কেন এই পাসওয়ার্ড দিতে গেল? অন্য একটু ভালো পাসওয়ার্ড তো দিতে পারত। আর দিল তো দিল, তাও এই লোকটার হাতেই পড়ল। রূপন্তী থমথমে মুখশ্রী নিয়ে বসলো গাড়িতে। বিভান উষ্ঠে হাসি ঝুলিয়ে বসলো ড্রাইভিং সিটে। দেরি না করে সাথে সাথে স্টার্ট করলো গাড়িটা। কিছুক্ষণ বাদেই একটা বড় শপিং মলের সামনে এসে গাড়ি থামলো বিভান। গাড়ি থেকে নেমে ছেলেটা ঘুরে গেল, রূপন্তীর পাশের দরজাটা খুলে বলল, নেমে এসো। রূপন্তী নেমে দাঁড়ালো, ভ্রু কুঁচকে বলল, আমরা এখানে এসেছি কেন? অবশ্যই কেনাকাটা করতে। কিন্তু আমার তো কিছু কেনার নেই। বিভান মেয়েটার হাত ধরে মলের ভিতরের দিকে হাঁটা ধরলো। যেতে যেতে বলল, আমার জন্য কিনবে। রূপন্তী আর বিভান গিয়ে দাঁড়ালো শপিং মলের ভিতর পোশাকের স্থানে। বিভান বেছে বেছে বেশ কয়েকটা কাপড় সেট নিল। তারপর জুতার স্থানে গিয়ে সেখান থেকেও কপাল সেট জুতা তারপর বিভান বেছে বেছে বেশ কয়েকটা কাপল সেট নিল। তারপর জুতার স্থানে গিয়ে সেখান থেকেও কাপল সেট জুতা বেছে নিল। অতঃপর শপিং মলের ট্রায়াল রুমে থেকেই পোশাক পরিবর্তন করে একই ধরনের পোশাকে দুজন বেরিয়ে পড়ল ঘুরতে। স্পেনের বার্সেলোনা পুরো ইউরোপের শীর্ষস্থানের মধ্যে একটি স্থান। কাতালোনিয়া অঞ্চলের জনপ্রিয় স্প্যানিশ শহর এটি। এখানে রয়েছে সমৃদ্ধ সব হোটেল, রেস্টুরেন্ট, আলোকিত রাত্রিযাপন, জাদুঘর, দর্শনীয় স্থান। এই শহরটির মূল পরাপত্তন রোমান সাম্রাজ্যের সময়। বিভান তার গাড়ি নিয়ে থামলো বার্সেলোনার লা রামোবলা রাস্তার পাশে। চারদিকে জনমানবে ভরপুর। তাদের মতোই অনেক মানুষ ঘুরতে এসেছে। লা রামোবলা রাস্তাটির দুই পাশ এবং মাঝখান জুড়ে রেস্টুরেন্ট, কফি শপ, সুভেনির দোকান রয়েছে। এছাড়াও রাস্তার পাশে ফুটপাত, কাপড় পেতে হকার এবং স্ট্রিট আর্টিস্টদের আনাগোনাও রয়েছে বেশ। বিভান রূপন্তীর হাত ধরে ভিড় ঠেলে ঘুরতে শুরু করলো লা রামব্লাতেই। রূপন্তী চোখ বড় বড় করে দেখছিল আশপাশটা। চারদিকে সব শ্বেত বর্ণধারী জনমানবের আনাগোনা। কেউ কেউ এই স্থানের স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলছে, সেলফি তুলছে।
রূপন্তীরও ইচ্ছে হলো ছবি তুলতে। মোবাইলটা বের করে ফ্রন্ট ক্যামেরা অন করলো সে। সেলফি তোলার জন্য ক্লিক করতে বিভান একখানা চুমু বসিয়ে দিল মেয়েটার গালে। হক চকে উঠল রূপন্তী। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা তাদের। কেউই তাদের পানে তাকিয়ে নেই, সবাই নিজ নিজ ভাবে আছে। রূপন্তীকে আশেপাশে তাকাতে দেখে হাসলো বিভান, অভয় দিয়ে বলল, কেউ দেখেনি, এখানে বাংলাদেশের কেউ নাই। এখানে বাংলাদেশের ন্যায় কেউ কারো থেকে তাকিয়ে থাকে না বা পর্যবেক্ষণ করে না। সবাই নিজ নিজ স্বাধীনতা অনুযায়ী এবং ইচ্ছে অনুযায়ী চলে। খুঁজে দেখো, এই ভিড়ের মধ্যে কত কপত কপতি একে অপরের সাথে গভীর চুম্বনে মত্ত হয়ে রয়েছে। রূপন্তীর তবু লজ্জা লাগলো। এরা বিদেশি এবং অতি আধুনিক, তাই হয়তো এরা খোলামেলাভাবে নিজেদের ভালোবাসা, অনুভূতি এবং ঘনিষ্ঠতা প্রকাশ করতে পারে। কিন্তু সে তো বাঙালি, তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য কখনো খোলামেলা ভালোবাসাকে সমর্থন করে না। রূপন্তী এর দৃষ্টি নত করলো, লাজুক চোখ মুখে বলল, তাই বলে আপনি আমাকে এভাবে চুমু খাবেন? তুমি বারণ করলে খাবো না, তবে শর্ত আছে। ভ্রু কুঁচকালো রূপন্তী, কপালে ভাঁজ ফেলে বলল, কি শর্ত? বিমান ঠোঁট এলিয়ে দিল, চোখ টিপ দিয়ে বলল, বাড়িতে গিয়ে আমাকে গুনে গুনে 100 চুমু খেতে হবে। রূপন্তীর মাথা ঘুরে উঠল, সাথে কপালটাও কুঁচকে এলো মুহূর্তে। এই লোক সর্বদা তাকে ফাঁদে ফেলে ফায়দা লুটতে চায়, এক প্রকার সুযোগের সৎ ব্যবহার। মেয়েটা চোখ মুখ শক্ত করলো, ভেঙচি কেটে বলল, আমি আপনার কোনো শর্ত মানব না। তাহলে আমি কিন্তু এখানে জনসম্মুখে তোমাকে চুমু খাবো। আপনার যা খুশি করে নিন, তবু আমি আপনার 100 চুমুর শর্ত মানব না। রূপন্তী মোবাইল হাতে নিয়েই হাঁটা শুরু করলো সামনের দিকে। বিভানও পিছু নিল তার। হাঁটতে হাঁটতে তারা এসে দাঁড়ালো রামব্লা সান জুসেপে। রামব্লা সড়কের এই স্থানটায় চারদিকে ছড়ানো ছিটানো অসংখ্য ফুলের দোকান। রূপন্তী অবাক চোখে তাকালো চারপাশে। তার যেন মনে হলো সে কোনো ফুলের রাজ্যে প্রবেশ করেছে এই সময়ে। মেয়েটাকে অবাক চোখে চারপাশটা দেখে একটা ফুলের দোকানে প্রবেশ করলো বিভান। দোকানে আগে থেকে বানিয়ে রাখা একটা লাল গোলাপের তোড়া নিয়ে বাইরে বেরিয়ে এলো সে। চারপাশে হাজার জনমানবের উপস্থিতির তোয়াক্কা না করে ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ল রূপন্তীর সম্মুখে। দুই হাতে লাল গোলাপের তোড়াটা তুলে ধরে বলল, তোমাকে ইশারা ইঙ্গিতে বহুবার ভালোবেসে বলা হলেও কখনো সরাসরিভাবেই বলা হয়নি। থামলো বিভান, একটু সময় নিয়ে ফের বলল, আজ এই বার্সেলোনায় শত শত মানুষের উপস্থিতিতে অভূতপূর্ব সুন্দর এক প্রকৃতিকে সাক্ষী রেখে বলছে, আমি তোমাকে ভালোবাসি রূপ, ভীষণ ভালোবাসি। শেষের ভালোবাসি কথাটা একটু জোরেই বলল বিভান। তাদের পাশ থেকে চলমান অনেক পথচারী দাঁড়িয়ে পড়ল। কেউ বিভানের ভাষা বা কথা বুঝতে না পারলেও বলার ভঙ্গিমা এবং হাতের ফুল দেখে বুঝে নিয়েছে কি হতে পারে এখানে। আমাদের বাঙালিদের নিকট এই সকল বিষয়াদি অর্থাৎ প্রকাশ্যে প্রেম নিবেদনটা দৃষ্টিকটু হলেও বহির্বিশ্বে ভীষণ উচ্ছ্বাসের। ইতিমধ্যে জন কয়েক ভিনদেশি নারী পুরুষেরা ছবিও তোলা শুরু করে দিয়েছে রূপন্তী এবং বিভানের। রূপন্তীর লজ্জা লাগলো, এতগুলো মানুষের সম্মুখে কেমন অস্বস্তি হচ্ছে। এরা আবার নিজেদের ভাষায় নিজেদের মধ্যে কি কি যেন বলাও শুরু করেছে। মেয়েটা আর চোখে তাকালো আশেপাশে, অতঃপর কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করছেন কি? উঠুন, সবাই দেখতেছে তো। বিভান উঠল না, বরং উষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আগে আমার কথার উত্তর দাও, তারপর উঠব। রূপন্তী ভালোবাসে বিভানকে, এটা তো কোনো মিথ্যা নয়। সুতরাং এটা লুকিয়ে রাখা বা অস্বীকার করার আর কোনো মানেই হয় না। তাদের বিয়ে হয়েছে, মোটামুটি একটা বৈবাহিক সম্পর্ক অতিবাহিত করেছে দিনের পর দিন। সেখানে ভালোবাসি কথাটা লুকিয়ে রেখে অভিনয় করে গিয়ে আর লাভ কি? মেয়েটা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। আমিও আপনাকে ভালোবাসি। বিভান চমকালো,
হৃদয়ে যেন প্রশান্তি হাওয়া বইল তীব্র বেগে। শীতল হলো দুই কর্ণ। অবশেষে সে নিজের কাঙ্ক্ষিত বাক্যটা শুনেছে। এতদিনের এত অপেক্ষা, এত ধৈর্যের অবসান ঘটেছে তার। বিভানের হৃদয় প্রফুল্ল হলো। উষ্ঠে হাসির ধারা বজায় রেখে সে বলল, কি বললে আবার বলো তো, শুনিনি আমি। রূপন্তী একটু সময় নিল, চোখ দুটো বন্ধ করে গলা উঁচিয়ে ফের বলল, আমিও আপনাকে ভালোবাসি। বিভান আনন্দে মাতোয়ারা হলো, ফুল হাতে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। হুট করে জড়িয়ে ধরলো রূপন্তীকে। মেয়েটা আশেপাশে একবার তাকিয়ে নিজেও জড়িয়ে ধরলো বিভানকে। উৎফুল্ল স্বরে বলল, অবশেষে অবশেষে তুমিও আমায় ভালোবাসলে। রূপন্তীও এ পর্যায়ে চারপাশে জনমানবের তোয়াক্কা বাদ দিল। হাত বাড়িয়ে জড়িয়ে ধরল বিভানকে। লাজুক ভঙ্গিতে মুখ লুকালো স্বামীর বক্ষে। সময়ের কাঁটা ঘুরে চলেছে। নিজেদের মনের কথা প্রকাশ করে একে অপরের বাহু জড়িয়ে বিভান এবং রূপন্তী এসে পৌঁছালো লা রামব্লা সড়কের শেষ মাথায়, অর্থাৎ সমুদ্র তীরে। ভূমধ্য সাগরের তীরে এটি। চারদিকে মানুষ গিজ গিজ করছে। তরুণ তরুণী, মধ্যবয়স্ক, বয়স্ক, বাচ্চা, বুড়ো, সকল বয়সের মানুষের সমাগম এখানে। কিছু কিছু নারী আবার সমুদ্র তীরে বিকিনি পরে ঘুরছে। কিছু কিছু পুরুষের পরনেও ছোট ছোট আন্ডারওয়ানের ন্যায় প্যান্ট। রূপন্তীর চোখ বড় বড় হয়ে গেল আশেপাশে তাকিয়ে। বুকটা ধরফর করে উঠল মুহূর্তেই। বিভানকে নিয়ে আর সম্মুখে যাওয়ার সাহস হলো না তার। ওদিকে যাওয়া মানেই তো ছেলেটা ওই অর্ধনগ্ন নারীগুলোকে দেখবে। সে বিশ্বাস করে নিজের স্বামীকে, তবুও কেন যেন হিংসা জন্মালো হৃদয়ে। দ্রুত সে বিভানকে টেনে উল্টো ঘুরল, চোখ মুখ কুঁচকে বলল, ওদিকে গিয়ে আর কাজ নেই, চলুন যে রাস্তা ধরে এসেছিলাম আবার সেই রাস্তা ধরেই ফিরে যাই। বিভান অবাক হলো। মেয়েটা কি পাগল হয়েছে নাকি বুদ্ধি ভ্রম হয়েছে? ভূমধ্য সাগরের তীরে এসে সাগরকে উপভোগ না করেই চলে যাবে? এটা কেমন কথা? কপাল কুঁচকালো বিভান। রূপন্তীর থেকে নিজের হাতটা ছাড়িয়ে বলল, মাথা খারাপ হয়েছে তোমার? ভূমধ্যসাগরের তীরে এসে সাগর না দেখে চলে যাব? রূপন্তী আর চোখে তাকালো সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো অর্ধনগ্ন নারীগুলোর পানে তারা দিয়ে বলল, ভূমধ্যসাগর দেখেছি তো, আগেও দুবার সবার সাথে সাগর পাড়ে গিয়েছিলাম না। বিভানের কপালে ভাঁজ পড়ল আরো। রূপন্তীর দৃষ্টি অনুসরণ করে তাকাতেই কপাল টান টান হয়ে গেল। পুরো ঘটনাটা বুঝে নিতে ব্যাগ পেতে হলো না খুব একটা। তাহলে এই ব্যাপার। রূপন্তীর হৃদয়ে ওই মেয়েগুলোকে নিয়ে হিংসা জন্মেছে। বিভানের ভালো লাগলো বিষয়টা, তবে মেয়েটাকে আরেকটু জ্বালাতে সে বলল, তাও তো গিয়েছিলাম অন্য স্থানে, এখানে তো আসেনি। এখানে তোমাকে নিয়ে আজ প্রথম এসেছে। সুতরাং পুরো সমুদ্র সৈকত আগে একবার চক্কর কাটবো, তারপর অন্য কোথাও যাব। রূপন্তী ফুস ফুস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল। ছেলেটাকে এতবার বলছে এখানে থাকবে না, চলে যাবে, তারপরও এই কথাই শুনছে না। মেয়েটা কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, চারপাশে কিছু নেংটি ইঁদুর স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, যা আমার স্বামীর স্বাস্থ্যের জন্য প্রচণ্ড ক্ষতিকর। তাই বলছি কি, এখান থেকে চলুন, অন্য কোথাও যাই। বিভান ভ্রু কুচকালো, আশেপাশে নজর ঘুরিয়ে বলল, কোথায়? কোথাও তো আমি কোনো নেংটি ইঁদুর দেখছি না। তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি ওই বিকিনি পরিহিত অর্ধনগ্ন নারীদের কথা বলেছি। রূপন্তী শেষ পর্যন্ত বলেই ফেললো কথাটা। উষ্ঠ প্রসারিত করলো বিভান, দুষ্টুমির স্বরে বলল, তাতে কি হয়েছে? এগুলো তো এখানকার স্বাভাবিক বিষয়। তবে আমার না এখন এই নেংটি ইঁদুরগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়নি। চলো তো একটু পর্যবেক্ষণ করে আসে। বিভান পিছন ঘুরে সমুদ্র সৈকতের পানে পা বাড়ালো। দাঁতে দাঁত চাপলো রূপন্তী, চিবিয়ে চিবিয়ে বলল, ঠিক আছে, আপনি নেংটি ইঁদুর পর্যবেক্ষণ করতে যান, আমিও এই সমুদ্র সৈকতে হাফ প্যান্ট পরা যতগুলো সুদর্শন পুরুষ আছে এক এক করে তাদের পর্যবেক্ষণ করি। বিভান থেমে গেল। উল্টো ঘুরে তৎক্ষণাৎ ছুটে এলো রূপন্তীর পানে। মেয়েটার এক হাত বগল দাবা করে টেনে নিয়ে যেতে যেতে বলল, এখান থেকে চলো তো, এই জায়গাটা একদম ভালো নয়, বিশেষ করে আমার বউয়ের স্বাস্থ্যের জন্য।
রাতের সময় সূর্যটা ডুবে গিয়ে চারদিকটা উজ্জ্বল হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। রাতের আধারে কৃত্রিম আলো গায়ে মেখে বার্সেলোনা শহরটা যেন অন্য এক রূপ ধারণ করেছে এই মুহূর্তে। চারদিকে ছড়িয়ে দিয়েছে অনবদ্য এক জাঁকজমকতা। বিভান আজ আর রূপন্তীকে নিয়ে বাড়ি ফিরেনি। সারাদিন বার্সেলোনার আনাচে কানাচে ঘুরে এই রাতের প্রহরে এসে দ্বারস্থ হয়েছে এক হোটেলের। বিভান রূপন্তীকে নিয়ে ঢুকলো হোটেলের মধ্যে। রিসিপশনের পানে এগিয়ে গিয়ে শুধালো একটি কক্ষের জন্য। রিসিপশনে একজন নারী বসেছিলেন। তিনি হাসলেন রূপন্তী এবং বিভানের পানে তাকিয়ে। কিছু কাগজ বের করতে করতে প্রশ্ন করলো, আপনারা কাপল? বিভান হাত বাড়িয়ে রূপন্তীর বাহু আঁকড়ে ধরল, উষ্ঠ প্রসারিত করে বলল, কি মনে হয়? প্রত্যুত্তরে রিসিপশনিস্ট নারীটি হাসলেন শুধু। হোটেলের সকল প্রাতিষ্ঠানিক কার্যাবলী সম্পূর্ণ করে একটা চাবি হাতে তুলে দিলেন বিভানের। বিভান চাবিটা উল্টে পাল্টে দেখে রূপন্তীকে নিয়ে গেল তাদের কক্ষের পানে। বেশ বড়সড় এবং বিলাসবহুল হোটেলটা। ছেলেটা কিঞ্চিত সময় নিয়ে নিজেদের কক্ষটা খুঁজে বের করলো। চাবি দ্বারা দরজা খুলে ভিতরে ঢুকতেই চমকে উঠল দুজনে। কক্ষটা পুরোপুরি শুভ্রতায় ঘেরা। বিছানা থেকে শুরু করে সোফা সবটাই সাদা আবরণে আবৃত। তবে শুভ্রতায় ঘেরা বিছানাটায় লাল গোলাপের পাপড়ি ছড়ানো ছিটানো। কক্ষের লাইটিং ব্যবস্থাও কেমন নেশা জাগানো। রূপন্তীর হৃদয় কেঁপে উঠল। কক্ষের এমন সাজসজ্জা দেখে এর মানে বুঝতে খুব বেশি অসুবিধা হলো না তার। ঢোক গিলল মেয়েটা। এলোমেলো দৃষ্টি ফেলে বিভানের হাত থেকে শপিং মল থেকে কেনা জামা কাপড়গুলো নিয়ে হাঁটা ধরলো ওয়াশরুমের পানে। যেতে যেতে বলল, আপনি বসুন, আমি গোসলটা সেরে আসি। প্রায় ঘন্টাখানিক সময় নিয়ে গোসল সেরে বাইরে বেরিয়ে এলো রূপন্তী। সারাদিন ঘুরে ফিরে পানির পরশ পেয়ে এখন যেন একটু শান্তি লাগছে তার। তোয়ালে দ্বারা মাথা মুছতে মুছতে মেয়েটা এগিয়ে এলো বিভানের পানে। তাড়া দিয়ে বলল, যান, এখন আপনি গোসল সেরে আসুন। বিভান চোখ তুলে তাকালো রূপন্তীর পানে। অমনি থমকে গেল বেচারা। হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। মেয়েটা সাদা রঙের একটা টি শার্ট আর প্লাজো জড়িয়েছে শরীরে। এ দুটো আজ সেই কিনে দিয়েছে শপিং মল থেকে। সদ্য ভেজা চুলগুলো বেয়ে পানি ঝরছে টিপ টিপিয়ে। গোসলের দরুন মেয়েটার মুখশ্রীটাও আগের থেকে স্নিগ্ধ লাগছে। কেমন ঘোর লেগে যাচ্ছে বিভানের। প্রথমে এই কক্ষে প্রবেশ করে কক্ষের সাজসজ্জা দেখে ঘোর লাগলো, আর এখন মেয়েটার এই রূপ দেখে। আজ বোধহয় এই মেয়েটাকে পুরোপুরিভাবে কাছে না পেয়ে এই ঘোর কাটবে না। বিভান উঠে দাঁড়ালো বসা থেকে। ধীরে পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো রূপন্তীর মুখোমুখি। আলতোভাবে ফু দিল মেয়েটার মুখে। ঘোর লাগা কণ্ঠে বলল, অচেনা মোহনীয় এই শহরে চলো যে হারিয়ে দুজন দুজনের উষ্ণ ছোঁয়ায় ভেসে যায় প্রণয়ের ছায়ায়। বিভানের মুখ নিষ্কৃত বায়ুর দাপটে চোখ দুটো বন্ধ করে নিল রূপন্তী। কেঁপে উঠল তার কায়াখানা। বিভান হাত বাড়িয়ে আলতোভাবে কোমর চেপে ধরল মেয়েটার। মিশিয়ে নিল নিজের সাথে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি যদি আজ তোমার একটু বেশি ভালোবাসতে চাই, মিশিয়ে নিতে চাই নিজের সাথে, তুমি কোনো মতে দেবে? রূপন্তী পিঠ পিটিয়ে চোখ খুলল। তাকালো স্বামীর মুখ পানে। সে জানে এই অনুমতির মানে। তবু আজ সে নিজেকে দমিয়ে রাখতে পারল না, উপেক্ষা করতে পারল না বিভানকে। আজ কেমন যেন তারও স্বামীর স্পর্শে সায় দিতে ইচ্ছে হচ্ছে। নিজেকে উজাড় করে দিতে ইচ্ছে হচ্ছে তার ভালোবাসায়। রূপন্তী না করতে পারল না। আবার লজ্জায় মুখ ফুটে হ্যাঁও বলারও সক্ষমতা হলো না। মেয়েটা আলতোভাবে দুই হাতে জড়িয়ে ধরল বিভানকে। মুখ গুজল তার বক্ষে। বিভান যা বুঝার বুঝে নিল। উষ্টের কোণে তার ফুটে উঠল সূক্ষ্ম হাসির রেখা। অবশেষে মেয়েটা তার ডাকে সাড়া দিয়ে দিয়েছে।
অবশেষে মেয়েটা তার ডাকে সাড়া দিয়েছে। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ তার সাথে ভালোবাসার সাগরে ভাসতে চাইছে। বিভান আর সময় ব্যয় করল না, কোলে তুলে নিল রূপন্তীকে। ধীর পায়ে এগিয়ে গিয়ে তাকে শোয়ালো শুভ্র রঙা বিছানাটায়। অতঃপর নিজের ভরটাও ছেড়ে দিল মেয়েটার উপরে। ঝুঁকে গিয়ে ছোট ছোট চুমুর প্রকাশে নাজেহাল করে তুলল রূপন্তীকে। ধীরে ধীরে বিভানের স্পর্শ আরো গভীর হলো, নাজুক হয়ে পড়ল মেয়েটা। পরম আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। রাতের আধারে হোটেলের সুসজ্জিত এই কামরাটা ভারী হয়ে উঠল দুই নরনারীর উষ্ণ নিঃশ্বাসের শব্দে। দুজন মিলে পাড়ি জমালো এক অজানা সুখের সাগরে। পরিপূর্ণ হলো তাদের ভালোবাসা, এতদিনের বৈবাহিক সম্পর্ক। ভোরের আলোয় উজ্জ্বল বার্সেলোনা, রাতের আধারে কিঞ্চিত ঝিমিয়ে পড়া শহরটা চনমনে হয়ে উঠতে শুরু করেছে আবারও। চারদিকে বাড়তে শুরু করেছে জনমানবের কোলাহল। ভোর হতে না হতে বিভানরাও হোটেল ছাড়লো। রূপন্তীকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো সকালের নাস্তার জন্য। ওয়েটারের নিকট খাবারের অর্ডার দিয়ে তাকালো সে মেয়েটার পানে। মেয়েটা ক্ষণে ক্ষণে নাক টেনে যাচ্ছে, আবার মাঝে মাঝে হাঁচির দিচ্ছে। বিভানের খারাপ লাগলো রূপন্তীর এই অবস্থা দেখে, তবুও তাকে একটু জ্বালানোর উদ্দেশ্য বলল, এত ঠান্ডা লাগলে কিভাবে? এখন জ্বর আসলে কি হবে? শুধু শুধু কষ্ট পেতে হবে তোমাকে। রূপন্তী কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, আপনার জন্যই তো ঠান্ডা লেগেছে, আবার বড় বড় কথা বলছেন। বিভান চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলল, অবুঝের ন্যায় বলল, আমি কি করলাম? আপনি কি করেছেন? এইটুকু বলে থামতে হলো রূপন্তীকে। হাঁচি আসছে তার। একটু সময় নিয়ে বেশ জোরে সোরে একটা হাঁচি দিল মেয়েটা। টিস্যু দ্বারা নাক পরিষ্কার করে ফের বলল, গতরাতে আপনার জন্য আমাকে 2 বার গোসল করতে হয়েছে। প্রথমে একবার গোসল করে বেরোলাম, তারপর। এইটুকু বলেই আবার থেমে গেল রূপন্তী। দুষ্টু হাসি ফুটে উঠল বিভানের উষ্ঠে। কিছুটা রসিয়ে রসিয়ে সে শুধালো, তারপর কি? রূপন্তী দাঁতে দাঁত পিষল। সে ঠিক বুঝতে পারছে না এই লোক তাকে লজ্জায় ফেলার জন্য, জ্বালানোর জন্য এমন প্রশ্ন করছে। নয়তো এ কি জানে না তারপর কি? জানে, সব জানে, তবু অসভ্য লোকটা এখন নাটক করছে। রূপন্তী কটমট করে বলল, তারপর আপনার মাথা। বিভান হাসলো, তবে আর জ্বালালো না মেয়েটাকে। এমনিই ঠান্ডায় হাসি দিতে দিতে নাজেহাল অবস্থা তার। এখন রেস্টুরেন্ট থেকে খাইয়ে দাইয়ে ঔষধ খাওয়াতে হবে মেয়েটাকে, তারপর তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। মেয়েটার এই অসুস্থ শরীরে আর বাইরে বাইরে না ঘোরা শ্রেয়। রাত্রে ঘনিয়েছে, ধরনীর বুকে চারদিকটা আধারে ছেয়ে গেছে অনেক আগেই। রূপন্তীর শরীরটা খারাপ আজ। এখনো অবধি জ্বর না আসলেও শরীরটা কেমন মেস করছে, জ্বর ভাব। বিভান তাই আর আজ রান্না করতে দেয়নি তাকে। বাইরে থেকে খাবার এনে খেয়েছে দুজন। খেয়ে দে বিভান নিজ কক্ষে চলে গেলেও রূপন্তী বসে রয়েছে বসার কক্ষের সোফায়। বারবার তাকাচ্ছে বিভানের কক্ষের পানে। আজ সে ঠিক কোথায় ঘুমাবে এটাই আপাতত মাথায় ঢুকছে না। গতকাল রাতে তারা হোটেলে এক কক্ষে এক বিছানায় ছিল। তার আগের দিনও রূপন্তীর কক্ষে একসাথে ছিল। আজও কি একসাথে থাকবে নাকি আলাদা আলাদা? যেখানে গতরাতে তারা একসাথে সুন্দর একটা রাত অতিবাহিত করেছে, নিজেদের বৈবাহিক জীবনের সকল সম্পর্কে আবদ্ধ হয়েছে, সেখানে আজ আলাদা থাকার মানে কি? রূপন্তী একবার ভাবলো সে তার কক্ষেই চলে যাবে, কিন্তু কেন যেন যেতে ইচ্ছে হচ্ছে না তার। আজ বিভানের কক্ষেই যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু একজন মেয়ে হয়ে এ কথা তো মুখ ফুটেও বলা যায় না। তাছাড়া বিভান যা তাতে, সে যদি মুখ ফুটে একবার বলে যে আমি আজ থেকে আপনার কক্ষে থাকতে চাই, তাহলে নির্ঘাত লজ্জা দিবে, রসিয়ে রসিয়ে গা জ্বালানো কথা বলবে। বিভানকেও বলি হারি যাই রোজ রূপন্তীকে নিজ কক্ষে নেওয়ার জন্য। কত নাটক করে, আর আজ খেয়ে খেয়ে কিছুটা না বলেই চলে গেল। একবার অন্তত বলবে তো যে
একবার এই কথা বললেই তো রূপন্তী চলে যেত। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো মেয়েটা, উঠে দাঁড়ালো সোফা থেকে, বিভানের কক্ষের পানে একবার তাকিয়ে হতাশ হয়ে পা বাড়ালো নিজ কক্ষের পানে। ঠিক তখনই বিভান তার কক্ষের দরজা খুলে বেরিয়ে এলো, ভ্রু কুঁচকে বলল, ওদিকে কোথায় যাচ্ছ? রূপন্তীর চোখ মুখ চকচক করে উঠল। যাক, অবশেষে ছেলেটা বেরিয়েছে, এখন নিশ্চয়ই তাকে নিজের রুমে নিয়ে যাবে। সেও তো এতক্ষণ এটাই চেয়েছিল, শুধু মুখে বলতে পারেনি। মেয়েটা সব বুঝেও না বুঝার ভান ধরল, কপালে ভাঁজ ফেলে বলল, কেন আমার রুমে? বিভান নিজের রুমের পানে ইশারা করলো, থমথমে কণ্ঠে বলল, ওটা না, এখন থেকে এটা তোমার রুম। এ রুমে এসো তাড়াতাড়ি। রূপন্তী ঠোঁট টিপে হাসলো, ভনিতা করে বলল, কেন, এই রুমে সমস্যা কি? এই রুমেই থাকি আমি। দেখো, এমনি অসুস্থ শরীর তোমার, এই মুহূর্তে আমি আর তেমন কথা বাড়াতে চাই না। তাড়াতাড়ি এই রুমে চলে এসো। রূপন্তী আড়ালো, হাসলো, কিছুটা লাজুক স্বরে বলল, আসছি।